আমি তোমাদের ম্যাথ বইয়ের 207 এবং 208 এই দুটি পৃষ্ঠা নিয়ে আলোচনা করছি। তোমরা যারা নতুন তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার সঙ্গে থেকো। আজ আমরা বিভিন্ন সংখ্যক বোতামকে বর্গক্ষেত্রাকারে সাজানোর চেষ্টা করব এবং কিছু সংখ্যক বোতাম কেন বর্গক্ষেত্রাকারে সাজাতে পারছি না তার কারণ খুঁজব ও আর কি করলে বর্গক্ষেত্রাকারে সাজাতে পারবো সেটাও খুঁজব। আমি 4টি বোতামকে বর্গক্ষেত্রাকারে সাজাই, তাহলে এখানে দেখো 4টি বোতামকে বর্গক্ষেত্রাকারে সাজানো রয়েছে। তাহলে এখানে স্তম্ভের সংখ্যা, তাহলে স্তম্ভের সংখ্যা কটি রয়েছে দেখো, এই একটি স্তম্ভ এই একটি স্তম্ভ, তাহলে দুটি স্তম্ভ, তাহলে স্তম্ভের সংখ্যা 2। সারির সংখ্যা কটি, একটি দুটি, তাহলে সারির সংখ্যা কত 2, তাহলে 2 দুগুণে কত 4, তাহলে এখানে 4টি বোতাম রয়েছে। তাহলে 4 সমান আমরা কি লিখতে পারি, 2 গুণিতক কি লিখতে পারি, 2 লিখতে পারি, অর্থাৎ 4 এর উৎপাদক কি হবে, তাহলে 2 আর 2 হবে। তাহলে এখানে দেখো তাহলে কটি 2 রয়েছে, দুটি 2 রয়েছে, তাহলে কি এক জোড়া 2 রয়েছে, সেই জন্য এখানে ব্র্যাকেটে কি লেখা রয়েছে, এক জোড়া 2 আছে। তাহলে এখানে আমরা অতএব তাহলে √4 অর্থাৎ কি 4 এর বর্গমূল সমান কত হবে, তাহলে এখানে দুটো 2 আছে, তাহলে এখানে আমরা একটি 2 লিখবো, তাহলে 4 এর বর্গমূল কত 2। এরপরে দেখো আমি একটি বোতামকে বর্গক্ষেত্র আকারে সাজাই, তাহলে এখানে একটি বোতাম রাখা রয়েছে, তাহলে এখানে স্তম্ভের সংখ্যাও কি হবে, একটি হবে, সারির সংখ্যাও কি হবে, একটি হবে। তাহলে আমরা এক সমান কি লিখবো, 1 গুণিতক 1, তাহলে এখানে কটি 1 রয়েছে, এক দুটি 1 রয়েছে, অর্থাৎ এক জোড়া 1 রয়েছে, সেটাই লেখা রয়েছে, এক জোড়া 1 আছে। তাহলে অতএব √1 অর্থাৎ কি 1 এর বর্গমূল কত হবে, তাহলে এখানে দুটি 1 আছে, তাহলে এখানে আমরা কি লিখবো, একটি 1 লিখবো, অর্থাৎ 1 এর বর্গমূল কত 1, 4 এর বর্গমূল কত 2। আমি 0টি বোতামকে কিভাবে বর্গক্ষেত্র আকারে সাজাবো, এক্ষেত্রে দেখছি স্তম্ভে কোনো বোতাম নেই, আবার সারিতেও কোনো বোতাম নেই। তাই স্তম্ভের সংখ্যা, তাহলে এখানে বোতাম নেই, তাহলে আমাদের কি হবে, সারিও থাকবে না স্তম্ভ থাকবে না, তাই স্তম্ভের সংখ্যা কত হবে 0 0 ও সারির সংখ্যা কত হবে 0 হবে। তাহলে অতএব 0 এর বর্গমূল কত হবে, তাহলে 0 হবে। এরপরে দেখো আমি 8টি বোতামকে বর্গক্ষেত্র আকারে সাজানোর চেষ্টা করি, তাহলে এখানে সাজানোর চেষ্টা করেছে। তাহলে এখানে দেখো কতগুলো স্তম্ভ রয়েছে, একটি দুটি তিনটি চারটি, 4টি স্তম্ভ রয়েছে, তাহলে স্তম্ভের সংখ্যা আছে কটি 4টি, সারির সংখ্যা আছে, সারির সংখ্যা কটি, একটি দুটি, তাহলে সারির সংখ্যা কটি 2টি, তাহলে এখানে কতগুলো বোতাম আছে, তাহলে 4 দুগুণে কটি 8টি, তাহলে এখানে 8টি বোতাম রয়েছে। তাহলে এখানে 8টি বোতাম কি বর্গক্ষেত্র আকারে সাজানো রয়েছে, সাজানো কিন্তু এখানে নেই, কারণ এখানে স্তম্ভের সংখ্যা এবং কি সারির সংখ্যা কি আলাদা। তাহলে এখানে দেখো 8 কে কি লেখা রয়েছে, অর্থাৎ 8 এর উৎপাদক কি হয়, 2 গুণিতক 2 গুণিতক 2 হয়। তাহলে 8 এর সমান আমরা 8 সমান কি লিখতে পারি, 2 গুণিতক 2 গুণিতক 2 লিখতে পারি। তা দেখছি 8 এর মৌলিক উৎপাদক বিলেশনে মৌলিক উৎপাদক 2 জোড়া সংখ্যা নেই, তাহলে এখানে দেখো মৌলিক উৎপাদক কটি রয়েছে, 2 রয়েছে, তাহলে 2 কটি রয়েছে, 3টি 2 রয়েছে, তাহলে এখানে কি জোড়া রয়েছে, দেখো আমরা দুটি 2 এর একটি জোড়া রয়েছে, আর এখানে একটি 2, তাহলে এই সংখ্যার কিন্তু জোড়া নেই, সেটাই বলেছে মৌলিক উৎপাদক 2 জোড়া সংখ্যা নেই, তাহলে এখানে ক জোড়া রয়েছে, এক জোড়া রয়েছে, আর এক জোড়া কিন্তু এখানে নেই, এক জোড়া একটি রয়েছে। তাহলে অর্থাৎ আমরা 8 কে কি লিখতে পারি, 8 সমান, তাহলে দুটি 2 এর জন্য 2 স্কয়ার গুণিতক আর একটি 2 আছে, সেটা আমরা 2 এর স্কয়ার লিখতে পারবো না, তাহলে এখানে আমরা শুধু কি লিখবো, 2 লিখবো। তাহলে এখানে দেখো তাহলে 8 কি পূর্ণবর্গ, 8 কি আমাদের পূর্ণবর্গ সংখ্যা হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে না। পূর্ণবর্গ সংখ্যা হলে আমাদের কি করতে হবে, জোড়া জোড়া থাকতে হবে, জোড়া জোড়া থাকলে আমরা কি করি, তাহলে সেখান থেকে আমরা একটা একটা করে নিয়ে আসতাম। তাহলে এখানে দুটি 2 স্কয়ার মানে কি দুটি 2 আছে, একটি 2 নেব, আর এখানে একটি 2 আছে, তাহলে এখান থেকে আমরা নিতে পারবো না। তাহলে 8 কি পূর্ণবর্গ সংখ্যা, 8 কিন্তু আমাদের পূর্ণবর্গ সংখ্যা নয়, কারণ এখানে দেখো এই 2 এর কি নেই, জোড়া নেই। তাহলে তাই 8 এর সঙ্গে সব থেকে কম 2 গুণ করলে পাই। তাহলে এখানে দেখো আমরা যদি 8 এর জোড়া করতে চাই, তাহলে এখানে আমাদের কি করতে হবে, 2 গুণ করতে হবে। তাহলে 2 গুণ করলে আমরা কি পেয়ে যাব, তাহলে দুটি 2 পেয়ে যাব, সেটাই বলেছি। তাহলে এখানে আমরা কার সঙ্গে গুণ করব, এই 8 এর সঙ্গে 2 গুণ করব। তাহলে 8 এর সঙ্গে সব থেকে কম 2 গুণ করলে পাই, তাহলে কি লিখবো, 8 গুণিতক 2, তাহলে 8 গুণিতক 2 লেখা রয়েছে। তাহলে 8 সমান কি 2 স্কয়ার গুণিতক 2, তাহলে 2 স্কয়ার গুণিতক 2, আর এখানে গুণিতক 2 ছিল, সেই দুটো এখানে লেখা রয়েছে। তাহলে 2 স্কয়ারের জন্য 2 স্কয়ার, আর এখানে দুটি 2, তাহলে কি হবে 2 স্কয়ার। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, জোড়া পাচ্ছি। তাহলে এখানে আমাদের তাহলে এই সংখ্যাটা কি হবে, মানে 8 এর সঙ্গে 2 গুণ করলে যে সংখ্যাটা পাবো, সেই সংখ্যাটা কি হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। আবার 8 কে সবচেয়ে ছোট সংখ্যা 2 দিয়ে ভাগ করলে পাই, তাহলে এখানে আমরা 2 দিয়ে ভাগ করলেও কি পাবো, পূর্ণবর্গ সংখ্যা পাবো, এবং গুণ করলেও কি করে কি পাবো, পূর্ণবর্গ সংখ্যা পাবো। তাহলে এখানে গুণ করতে কত হবে, দেখো 8 গুণে কত 16, 16 কি পূর্ণবর্গ সংখ্যা, 4 4 16 হয়। আর এখানে যদি আমরা 8 কে 2 দিয়ে ভাগ করি করতে হবে, আবার 8 কে সবচেয়ে ছোট সংখ্যা 2 দিয়ে ভাগ করলে পাই, তাহলে 8 ভাগ কত লিখবো 2, তাহলে 8 ভাগ 2 সমান কি লিখবো, ভাগ মানে কি, তাহলে এখানে আমাদের বাই 2 হবে, তাহলে 2 2 কেটে যাবে, তাহলে কত হবে 2 স্কয়ার হবে, সেটা লেখা রয়েছে 2 স্কয়ার, ঠিক আছে। তা দেখছি 8 গুণিতক 2, তাহলে 8 এর সঙ্গে 2 গুণ করলে কত হয় 16 হয়, মানে 16 এর বর্গমূল করলে অর্থাৎ √16,
তাহলে 16 এর বর্গমূল কত হয়? 4 4 16 হয়। তাহলে এখানে আমরা কি লিখবো? 4 পাচ্ছি। আবার 8 ভাগ 2, তাহলে 8 কে আমরা 2 দিয়ে ভাগ করলে কত হয়? 4 হয়। তাহলে 4 হচ্ছে। 4 এর বর্গমূল করলে অর্থাৎ √4 সমান কি হবে? তাহলে 2 দুগুণে 4 হয়। তাহলে 4 এর বর্গমূল কত হবে? 2 পাচ্ছি। যেসব অখণ্ড সংখ্যার বর্গমূল অখণ্ড সংখ্যাই পায়, তাহলে এখানে কি বলেছে? যেসব অখণ্ড সংখ্যার বর্গমূল অখণ্ড সংখ্যাই পায়। তাহলে এখানে দেখো 16 আর 4 এর বর্গমূল কত পেয়েছি? 4 পেয়েছি আর 2 পেয়েছি। তাহলে এগুলো কি আমাদের অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা বলতে কি? 0 থেকে 0 1 2 3 4 এভাবে যে অসংখ্য ধনাত্মক সংখ্যা আছে, এইসব সংখ্যাকে আমরা কি বলি? অখণ্ড সংখ্যা বলি। 0 থেকে যে 1 2 3 4 ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা কিন্তু নয়। ধনাত্মক যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে আমরা কি বলি? অখণ্ড সংখ্যা বলি। সেটাই বলেছে যেসব অখণ্ড সংখ্যার বর্গমূল অখণ্ড সংখ্যাই পায়। তাহলে এখানে আমরা অখণ্ড সংখ্যার বর্গমূল কি অখণ্ড সংখ্যাই পাচ্ছি, তাদেরকে আমরা কি বলবো? আর তাদেরকে পূর্ণবর্গ সংখ্যা বলবো। তাহলে এই 16 আর 4 কে আমরা কি বলবো? পূর্ণবর্গ সংখ্যা বলবো। অর্থাৎ 4 9 16 ইত্যাদি সংখ্যাকে কি বলবো? তাহলে এদেরকে আমরা কি বলবো? 4 9 16 কে আমরা কি বলবো? পূর্ণবর্গ সংখ্যা বলবো। যেসব অখণ্ড সংখ্যার বর্গমূল করলে অখণ্ড সংখ্যা পাই, সেই সব সংখ্যাকে পূর্ণবর্গ সংখ্যা বলে। তাহলে তাদেরকে আমরা কি বলবো? পূর্ণবর্গ সংখ্যা বলবো। যেমন 4 9 16 ইত্যাদি। 4 এর বর্গ কত? বর্গমূল কত? 2। 9 এর বর্গমূল 3। 16 এর বর্গমূল কত? 3। 16 এর বর্গমূল কত? 4। তাহলে এগুলো কি অখণ্ড সংখ্যা পাচ্ছি। তাহলে এখানে 4 9 16 ইত্যাদি সংখ্যাকে আমরা কি বলবো? পূর্ণবর্গ সংখ্যা বলবো। আর এখানে কিন্তু আমাদের 8 কি পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে এখানে আমরা 8 কে কি বলবো না? পূর্ণবর্গ সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা বলবো না। তাহলে 8 পূর্ণবর্গ সংখ্যা নয়। কিন্তু ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা 2 দিয়ে 8 কে গুণ করলে বা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা পাই। কিন্তু এখানে আমরা 8 কে 2 দিয়ে গুণ করলে বা 8 কে 2 দিয়ে ভাগ করলে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা কিন্তু কি হবে? পূর্ণবর্গ সংখ্যা হবে। এরপরে 208 নম্বর পৃষ্ঠায় দেখো 11 দাগের অঙ্ক। আমি 18 25 50 72 121 108 162 এর মধ্যে কোন সংখ্যা পূর্ণবর্গ বা কোন সংখ্যা পূর্ণবর্গ নয় খুঁজি। তাহলে এখানে তোমাদের কটি সংখ্যা দেওয়া রয়েছে, এই সংখ্যাগুলোর মধ্যে তোমাদের কি নির্ণয় করতে হবে? কোনটি পূর্ণবর্গ সংখ্যা আর কোনটি পূর্ণবর্গ সংখ্যা নয় সেটা তোমাদের নির্ণয় করতে হবে। এরপরে কি বলেছে? যেগুলি পূর্ণবর্গ সংখ্যা নয়, তাহলে যেগুলো পূর্ণবর্গ সংখ্যা সেটা ঠিকই রয়েছে। আর যেগুলো পূর্ণবর্গ সংখ্যা নয় তাদের সব থেকে কম কি ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে খুঁজি। আর যেটা তোমাদের মানে পূর্ণবর্গ সংখ্যা নয়, তাহলে সেই সংখ্যাটাকে কত দিয়ে গুণ করলে বা কত দিয়ে ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে সেটা তোমাদের নির্ণয় করতে হবে। তাহলে তোমাদের এখানে প্রথমে 18 ছিল, 18টাকে এখানে তোমাদের বুঝিয়ে দেখিয়েছে। তাহলে 18 এর উৎপাদক কি হবে? তাহলে 18 এর উৎপাদকে বিশ্লেষণ করলে কি হবে? 2 2 লং 18, তাহলে 9 হচ্ছে। তাহলে 3 3 কত? 9। তাহলে 18 সমান আমরা কি লিখবো? 2 গুণিতক 3 গুণিতক 3 লিখবো। তাহলে এখানে দেখো দুটো 3 রয়েছে, তাহলে কি হবে? 3 এর স্কয়ার। আর এখানে একটি 2 রয়েছে, তাহলে কি হবে? 2 থাকবে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? 3 এর একটি জোড়া পাচ্ছি, কিন্তু 2 এর আমরা জোড়া পাচ্ছি না। তাহলে এখানে 18 কি পূর্ণবর্গ সংখ্যা হবে? 18 কিন্তু কি হবে না? পূর্ণবর্গ সংখ্যা হবে না, কারণ এখানে কি 2 এর জোড়া নেই। সেটাই বলেছে। দেখছি 18 এর মৌলিক উৎপাদক বিশ্লেষণে মৌলিক সংখ্যা পাচ্ছি। তাহলে মৌলিক সংখ্যা কি? 2 আর 3, দুটো 3 আছে, কিন্তু মৌলিক সংখ্যাগুলো কি? 2 আর 3। তাহলে এখানে এই বিশ্লেষণে 2 আছে একটি এবং 3 আছে কটি? দুটি। তাহলে 2 আছে কটি? একটি। 3 আছে কটি? দুটি। তাহলে এখানে আমাদের কিন্তু জোড়া নেই, তাই 18 কি হবে না? আমাদের মৌলিক পূর্ণবর্গ সংখ্যা হবে না। আমরা দেখছি কোন সংখ্যার মৌলিক উৎপাদকগুলি সবকটি জোড় সংখ্যায় থাকলে সংখ্যাটি পূর্ণবর্গ হয়। তাহলে এখানে দেখো জোড় সংখ্যায় নেই, জোড় সংখ্যায় থাকলেই কি হবে? পূর্ণবর্গ হবে। তাহলে এখানে আমাদের জোড় সংখ্যায় নেই, তাহলে এটা কি হবে না? পূর্ণবর্গ সংখ্যা হবে না। 18 এর মৌলিক উৎপাদক বিশ্লেষণে 2 আছে, তাহলে 2 কটি আছে? একটি আছে। তাহলে জোড় না বিজোড়? বিজোড় রয়েছে, তাহলে এখানে আমরা বিজোড় লিখবো। আর সংখ্যক, তাহলে 2 আছে বিজোড় সংখ্যক, এবং 3 আছে। 3 কটি রয়েছে? দুটি 3 রয়েছে, তাহলে 3 আছে, তাহলে কি? জোড় সংখ্যক, তাহলে এখানে আমরা জোড় লিখবো। তাই 18 পূর্ণবর্গ সংখ্যা নয়, তাহলে 18 কি হবে না? পূর্ণবর্গ সংখ্যা হবে না। সেটা তোমাদের এখানে ভেঙে ভেঙে বুঝিয়ে লিখেছে। তাহলে 18 পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে 18 কখন পূর্ণবর্গ সংখ্যা হবে? তাহলে এখানে আমরা 18 কে 2 দিয়ে কি করতে পারি? গুণ করতে পারি। এখানে একটি 2 আছে, তাহলে আরেকটি 2 গুণ করলে কি হবে? আমাদের পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে 18 কে আমরা 2 দিয়ে গুণ করতে পারি, বা 18 কে আমরা 2 দিয়ে কি করতে পারি? ভাগ করতে পারি। তাহলে ভাগ করলে বা গুণ করলে যে গুণফলটা পাবো সেটা কি হবে? আমাদের পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে 18 কে আমরা কত দিয়ে গুণ করতে পারি? 2 দিয়ে। তাহলে 2 দিয়ে গুণ করলে বা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা পাবো। তাই 18 গুণিতক 2, 18 এর সঙ্গে 2 গুণ করবো। তাহলে 2 গুণ করলে কত হবে? তাহলে এখানে 18 সমান কি ছিল? 2 গুণিতক কত? 3 এর স্কয়ার ছিল। তাহলে এখানে দেখো 2 গুণিতক 3 এর স্কয়ার লেখা রয়েছে, আর এখানে 2 গুণ করছি সেই জন্য এখানে 2 লেখা রয়েছে। তাহলে এখানে 3 এর স্কয়ার আর দুটি 2, তাহলে কি হবে? 2 এর স্কয়ার হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো তাহলে জোড়া জোড়া হচ্ছে, 2 এরও একটি জোড়া আছে, 3 এরও কি একটা জোড়া রয়েছে, তাহলে এটা আমাদের কি হবে? পূর্ণবর্গ
সংখ্যা হবে। তাহলে 18 সঙ্গে 2 গুণ করলে কত হয়? 36 হয়। তাহলে 36 একটি কি হবে? পূর্ণবর্গ সংখ্যা হবে। এরপরে দেখো আমরা আবার কি করতে পারি? 18 কে 2 তে ভাগ করতে পারি। তাহলে 18 কে 2 তে ভাগ করলে কত হবে? তাহলে 18 কে 2 তে ভাগ করলে কত হবে? এখানে 9 হবে। আর এখানে ভাগ করলে কত হবে? 2 তে ভাগ করলে 2 কেটে যাবে, তাহলে কত হবে? 3 এর স্কয়ার হবে, সেটা লেখা রয়েছে। 18 ভাগ 2 সমান কত হবে? 3 এর স্কয়ার, তাহলে 3 3 কত হবে? 9 হবে। 18 ভাগ 2 সমান কত? 9। তাহলে এবং 18 ভাগ 2 সমান কত? 9। তাহলে 9 একটি কি? পূর্ণবর্গ সংখ্যা। 9 হলে কত হবে? 3 3 কে 9 হবে। তাহলে এখানে আমাদের এই উৎপাদকগুলির মধ্যে যে মৌলিক উৎপাদকটি কি থাকবে? মানে একা থাকবে, মানে একটি মৌলিক উৎপাদক থাকবে, জোড়া থাকবে না। সেই সংখ্যাটা দিয়ে আমরা কি করতে পারি? গুণ করতে পারি বা ভাগ করতে পারি। তাহলে গুণ আর ভাগ করলে যে গুণফল এবং ভাগফলটা পাবো, সেই সংখ্যাটা কি হবে? আমাদের পূর্ণবর্গ সংখ্যা হবে। সেটাই তোমাদের এখানে লিখেছে। দেখো, দেখলাম কোন সংখ্যার মৌলিক উৎপাদক বিশ্লেষণে যে মৌলিক উৎপাদকটি বিজোড় সংখ্যক আছে সেটি দিয়ে গুণ বা ভাগ করলে গুণফল বা ভাগফলটি পূর্ণবর্গ সংখ্যায় পরিণত হয়। তাহলে এখানে যে মৌলিক উৎপাদকটি কি থাকবে? বিজোড় থাকবে। সেই সংখ্যাটা দিয়ে আমরা কি করতে পারি? গুণ করতে পারি বা ভাগ করতে পারি। তাহলে গুণ আর ভাগ করলে যে গুণফল এবং ভাগফলটি পাবো সেইটা হবে আমাদের কি হবে? পূর্ণবর্গ সংখ্যা হবে। এখানে তোমাদের বাকি যে সংখ্যাগুলো রয়েছে 25, 50, 72, 121, 108, 162, এই যে বাকি সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো আমি তোমাদের খাতায় বুঝিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তাহলে আমাদের প্রথমে 18 ছিল, 18 হয়ে গেছে। তারপর আমাদের কত রয়েছে? 25 রয়েছে। তাহলে এখানে আমরা 25 এর কি করব? আমরা 25 কে উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকে বিশ্লেষণ করলে কি হবে? তাহলে 5 5 এ কত? 25। তাহলে সমান আমরা কি লিখব? 5 গুণিতক কি লিখব? 5। তাহলে এখানে দেখো 5 এর কি আছে? জোড়া আছে, এক জোড়া রয়েছে। তাহলে এখানে আমরা কি লিখব? 5 এর স্কয়ার লিখব। তাহলে এখানে দেখো আমরা জোড়া পাচ্ছি। এখানে আমাদের মৌলিক উৎপাদক কি? বিজোড় কোনো মৌলিক উৎপাদক নেই। তাহলে আমরা এই 25 কে কি বলতে পারি? আমরা পূর্ণবর্গ সংখ্যা বলতে পারি। তাহলে এখানে আমরা কি লিখবো? তাহলে 25 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা। এরপরে আমাদের কত আছে? 50 আছে। তাহলে আমরা 50 এর কি করব? মৌলিক 50 এর কি করে উৎপাদক বিশ্লেষণ করবো? তাহলে কত হবে? 2 দিয়ে দেবো। তাহলে কত হবে? 25। আর 25 আছে, তাহলে কত হবে? 5 5 এ 25। তাহলে 50 সমান আমরা কি লিখতে পারি? 2 গুণিতক 5 গুণিতক কত? 5 লিখবো। তাহলে সমান আমরা কি লিখবো? তাহলে এখানে দেখো 5 এর জোড়া রয়েছে, 2 এর কিন্তু জোড়া নেই। তাহলে এখানে আমরা কি লিখবো? 2 গুণিতক 5 এর স্কয়ার লিখবো। তাহলে এখানে দেখো, তাহলে 2 কি? 2 কি বিজোড় রয়েছে। তাহলে এখানে আমাদের 50 কি হবে না? আমাদের পূর্ণবর্গ সংখ্যা হবে না। তাহলে এটা আমরা লিখে নেব। তাহলে 50 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে না। তাহলে এখানে 50 কি হবে না? পূর্ণবর্গ সংখ্যা হবে না। তাহলে কখন হবে আমাদের এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা? যদি আমরা 50 এর সঙ্গে কি করব? 2 গুণ করতে পারি, বা 50 এর সঙ্গে আমরা 2 ভাগ করলে, মানে 50 এর সঙ্গে 2 গুণ করলে বা 50 এর সঙ্গে 2 ভাগ করলে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা কি হবে? পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা কি লিখতে পারি? সংখ্যাটিকে, তাহলে আমাদের বিজোড় সংখ্যা কত? 2 আছে। তাহলে 2 দ্বারা গুণ করলে বা ভাগ করলে, তাহলে পূর্ণবর্গ ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা পাবো। ঠিক আছে। তাহলে এখানে আমরা 50 এর সঙ্গে যদি 2 গুণ করি কত হয়? 50 গুণ 100। তাহলে 10 10 100 হয়। তাহলে আমাদের কি হয়? পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। আর 50 কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? 25 হয়। তাহলে 5 5 এ 25 হয়। তাহলে কি হয়ে যাবে? পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। এরপরে কত রয়েছে আমাদের? 72 রয়েছে। তাহলে এখানে আমরা 72 কে কি করে নেব? উৎপাদকে বিশ্লেষণ করে নেব। তাহলে 72 কে উৎপাদকে বিশ্লেষণ করলে কত হবে? 2 দিয়ে দেব। তাহলে কত হবে? 2 3 6, 1 12 12, 2 6 12 36, আবার 2 দিয়ে দেবো। 18 দুগুণে 36, 2 দিয়ে দেবো, 2 লং 18, এরপরে 3 দিয়ে দেবো। তাহলে 3 3 9। তাহলে এখানে আমাদের 72 সমান কি লিখবো? তাহলে দুটো তিনটে কত কি রয়েছে? 2 রয়েছে। তাহলে 2 গুণিতক 2 গুণিতক 2, আর দুটো 3 রয়েছে। তাহলে 3 গুণিতক 3। তাহলে এখানে দেখো 3 এর একটি জোড়, 2 এর একটি জোড়, আর এখানে একটি 2 এর কিন্তু জোড় নেই। তাহলে এখানে আমরা কি লিখবো? 2 গুণিতক, তাহলে দুটি 2 আছে, তাহলে 2 এর স্কয়ার, আর দুটো 3 আছে, তাহলে কি লিখবো? 3 স্কয়ার। তাহলে এখানে দেখো এই দুই মৌলিক উৎপাদকের কিন্তু এখানে আমাদের জোড় নেই। তাহলে এখানে 72 কি পূর্ণবর্গ সংখ্যা হবে? 72 কিন্তু কি হবে না? পূর্ণবর্গ সংখ্যা হবে না। তাহলে এখানে আমরা কি লিখে নেব? তাহলে 72 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় লিখবো। ঠিক আছে।
তাহলে 72 পূর্ণবর্গ সংখ্যা নয়, তাহলে 72 কখন পূর্ণবর্গ সংখ্যা হবে? তাহলে এখানে মৌলিক পদক 2 আমাদের কি একটি রয়েছে, তাহলে এখানে আমরা 72 এর সঙ্গে 2 কি গুণ করতে পারি, বা 72 এর সঙ্গে আমরা 2 ভাগ করতে পারি। তাহলে ভাগ করলে আমরা যে সংখ্যাটি পাবো বা গুণ করলে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা কি হবে? পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এখানে আমরা কি লিখে নেব? তাহলে সংখ্যাটিকে কত দিয়ে? 2 দিয়ে। তাহলে 2 দ্বারা গুণ বা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে, এরপরে আমাদের কত রয়েছে? 72 এর পরে 121 রয়েছে, তারপরে আমাদের কত রয়েছে? 121। তাহলে 121 এর আমরা কি করে নেব? উৎপাদকে বিশ্লেষণ করে নেব। তাহলে 121 কে আমরা কত দিয়ে দেবো? 11 দিয়ে দেবো। 11 একে 11, 11 একে 11। তাহলে 121 মান কি লিখবো? 11 গুণিত কত লিখবো? 11 লিখবো। তাহলে এখানে 11 কি হবে? স্কয়ার হবে। তাহলে এখানে দেখো আমাদের কি রয়েছে? 11 এক জোড়া, 11 কি এক জোড়া রয়েছে। তাহলে এখানে আমাদের 121 কি হবে? আমাদের পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এখানে আমরা কি লিখবো? তাহলে 121 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা। এরপরে আমাদের কত রয়েছে? 121 এর পরে আমাদের 108 রয়েছে। তাহলে এখানে আমরা 108 এর কি করে নেব? উৎপাদকে বিশ্লেষণ করে নেব। তাহলে 108 কে উৎপাদকে বিশ্লেষণ করলে কত দিয়ে দেব? 2 দিয়ে। তাহলে 2 5 10, 2 4 8, আবার 2 দিয়ে, 2 2 4, 1 বারবে 14, 2 7 14, এবারে 3 দিয়ে, 3 লং 27 আর 3 3 9। তাহলে 108 সমান কি লিখবো? তাহলে 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক কত লিখবো? 3 লিখবো। তাহলে এখানে দেখো 2 এর একটি জোড় আছে, 3 এর একটি জোড় আছে, আর একটি 3 কি অতিরিক্ত হচ্ছে। তাহলে এখানে আমরা কি লিখবো? 2 এর কি লিখবো? স্কয়ার, আর দুটো 3, তাহলে 3 এর স্কয়ার গুণিতক কি লিখবো? 3। তাহলে এখানে দেখো আমরা 3 এর জোড়া পাচ্ছি না, তাই এখানে 108 কি পূর্ণবর্গ সংখ্যা হবে? 108 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হবে না। তাহলে এখানে আমরা কি লিখবো? 108 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় লিখবো। ঠিক আছে, তাহলে এখানে 108 কখন পূর্ণবর্গ সংখ্যা হবে? যদি আমরা এই সংখ্যার সঙ্গে 3 গুণ করি বা ভাগ করি, তবে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা কি হবে? পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এখানে আমরা কি লিখবো? তাহলে সংখ্যাটিকে তাহলে কত দিয়ে? 3 দিয়ে। তাহলে 3 দ্বারা গুণ বা ভাগ করলে তাহলে পূর্ণবর্গ সংখ্যা হবে। এরপরে দেখো আমাদের কত ছিল? 162 ছিল। তাহলে এখানে আমরা 162 কি করে নেব? উৎপাদকে বিশ্লেষণ করে নেব। তাহলে 2 দিয়ে দেবো, 2 আসতে 16, 2 একে 2, এবারে 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে। তাহলে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 2 বাড়বে 21, তাহলে 3 7 21, তাহলে 27, 3 3 9, আবার 9 আছে, তাহলে 3 3 9। তাহলে 162 সমান কি লিখবো? তাহলে 2 গুণিতক 4টে 3, তাহলে 3 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 3 লিখবো। তাহলে এখানে দেখো 3 এর একটি জোড়া আছে, 3 এর আরেকটি জোড়া আছে, 3 এর দুটি জোড়া আছে, আর 2 কিন্তু একটা আছে। তাহলে কি লিখবো? 2 গুণিতক 3 এর স্কয়ার গুণিতক কত লিখবো? 3 এর স্কয়ার। তাহলে এখানে দেখো আমাদের 162 কি পূর্ণবর্গ সংখ্যা হবে? 162 পূর্ণবর্গ সংখ্যা হবে না, কারণ এখানে দেখো 2 এর জোড়া নেই। তাহলে এখানে আমরা কি লিখবো? তাহলে 162 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে এখানে আমাদের 162 কখন পূর্ণবর্গ সংখ্যা হবে? যদি আমরা 162 সঙ্গে 2 গুণ করি বা ভাগ করি। তা ভাগ করলে বা গুণ করলে যে সংখ্যাটা পাবো তখন সেই সংখ্যাটা কি হবে? পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এখানে আমরা কি লিখে নেব? সংখ্যাটিকে তাহলে কত দিয়ে গুণ করতে হবে? 2 দিয়ে। তাহলে 2 দিয়ে বা দ্বারা লিখতে পারো। ঠিক আছে, 2 দ্বারা গুণ বা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে।